হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা কোশ্চেন সলভ লেকচারে স্বাগতম। তো ভাইয়া, আমাদের যে রানিং ইঞ্জিনিয়ারিং ব্যাচটা আছে সেখানে C3 এই ডেইলি এক্সামের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, দেখো প্রথমে কি বলা হয়েছে যে নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি হবে। এখানে যে এক্স কণাটা কথা বলা আছে এটা আসলে কি হবে একটু খেয়াল করে দেখি ভাইয়া। আমরা যদি এখানে চিন্তা করে দেখি যে এক্স এর প্রোটন সংখ্যা, হুম, সেটা আমরা ধরলাম হচ্ছে এ, আর ভর সংখ্যাকে ধরলাম আমরা বি। তাহলে এখানে দুইটা ইকুয়েশন চলে আসে না? তুমি নিচের গুলাকে নিয়ে একটা ইকুয়েশন বানাও, উপরের গুলাকে নিয়ে একটা ইকুয়েশন বানাও। তাহলে নিচের গুলা নিয়ে ইকুয়েশনটা কি আসবে? 4 + a ইকুয়াল টু ডান পাশের গুলা 6 + 0, তাই না? এটা হচ্ছে নিচে। তাহলে এখানে দেখো এর মানটা কত আসে? 2, তাই তো? তার মানে এখানে এর মানটা কত? 2। একটু করলে আসলে আমাদের সলভ হয়ে যায়, কারণ দেখো আমাদের গামাতে কিন্তু প্রোটনে কোনো সংখ্যা নাই, এটা এটা জাস্ট একটা তরঙ্গ। আলফাতে আমাদের মেনলি দুইটা কি থাকে, প্রোটন থাকে। বিটাতে কোনো প্রোটন থাকে না। নিউট্রনে কিন্তু কোনো প্রোটন থাকে না, রাইট? তাহলে এখানে কিন্তু অপশন বি হচ্ছে উত্তর। তাও তুমি চাইলে উপরের ইকুয়েশনটা সলভ করতে পারো। উপরে কি বলা আছে? 9 + b ইকুয়াল টু 12 + 1। তো এখান থেকে তুমি বি এর মান পেয়ে যাবে হচ্ছে 4, তাই তো? তাহলে এখানে বি এর মান আসে 4। তাহলে আমি শিওর হইতে পারলাম এই কণিকাটা কি হবে? হিলিয়াম নিউক্লিয়াস, যেটা হচ্ছে আলটিমেটলি আলফা কণা বোঝায়। বুঝতে পারলাম? তাহলে উত্তর হচ্ছে অপশন বি। চলো আগাই। আচ্ছা, কি বলছে দেখো, 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। এটা দ্রাব্যতার মান জানতে চাওয়া হয়েছে। দেখো খুবই মেইন স্ট্রিম প্রশ্ন, আমরা হচ্ছে একাডেমিক এসব অনেক সলভ করছি। তাও আমি এখানে দেখাই দিচ্ছি, দেখো কিভাবে ভাঙে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে আলটিমেটলি অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন তৈরি করে এবং 3টা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তাই না? তো এটার দ্রাব্যতা যদি হয় এস, তাহলে আমি এখানে পাবো হচ্ছে এস, আর এখানে পাবে কি 3s। তাহলে বলো কেএসপি মানটা কত আসবে? আয়নগুলোর গুণফল, তাই না? Al3+, আর এখানে কয়টা আয়ন আসছে? 3টা আয়ন, সো পাওয়ার কত আসবে? 3, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে 3s তার কিউব, তাই না? তাহলে এখানে আলটিমেটলি তোমার ইকুয়েশনটা কি আসবে? 27s⁴, 27s⁴। তাহলে বলো এখানে আমাদের তাহলে এস এর ইকুয়েশনটা কিরকম আসলো? তুমি কেএসপি এর মানকে 27 দিয়ে ভাগ করবা, দেন ফোর্থ রুট। কেএসপি এর মান কত? 3.7 10⁻⁻15। এটাকে তুমি 27 দিয়ে ভাগ করবা, দেন এই মানটার তুমি হচ্ছে ফোর্থ রুট নিবা, তাই না? ক্যালকুলেটর আমরা কিন্তু ইজিলি এই হিসাবটা করতেই পারবো। উত্তর আসবে কিন্তু মোল পার লিটারে। হুম, তাহলে এখানে আমাদের মানটা আসে হচ্ছে 1.08 10⁻⁻4। ওকে, এটা কিন্তু কঠিন কিছুই ছিল না, উত্তর হচ্ছে অপশন ডি। চলো আমরা আগাই। দেখো কি বলা হচ্ছে, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা নিয়ে আমাদের অনেকের হচ্ছে একটু প্রশ্ন জাগছে যে ভাই এখানে আমি মিলকরণ করতে পারতেছি না। তাহলে জাস্ট একটু মনে রাখবা, এখানে যে আমি ফসফরাস নিলাম, এই ফসফরাস থেকে আমি কিভাবে কার্বন আর অক্সিজেন পাইতে পারি? শুধু শুধু রেখে দিলে তো হবে না, তাই না? বিক্রিয়া করাইতে হবে না? তো আমি যদি এই ফসফরাসকে একটা নিউট্রন দিয়ে হিট করতে পারি, হ্যাঁ, এখানে যদি একটা নিউট্রন দিয়ে আমি হিট করতে পারি, তখন হচ্ছে বিক্রিয়াটা শুরু হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে আলটিমেটলি রিয়াকশনটা কি দাঁড়াইলো? এই ফসফরাস 31, এটাকে আমি একটা নিউট্রন দিয়ে হিট করাবো। এটা যদি ধরতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে। তৈরি হবে হচ্ছে কার্বন 13-এর একটা আইসোটোপ, এবং ওদিকে হচ্ছে অক্সিজেন 19-এর একটা আইসোটোপ। ইকুয়েশন বের করো, নিচের গুলো নিয়ে হচ্ছে একটা ইকুয়েশন করো। ফিফথ, আচ্ছা এখানে বলছে কি নিউক্লিয়ার বিক্রিয়ায় কি ঘটেছে, মানে কি হচ্ছে আমাদের বের হয়ে গেছে, তাই না? এমিশন বা ডিকে মানে কি? বের হয়ে যাওয়া। তার মানে তুমি ধরলা এখানে কি হয়েছে, আমাদের একটা কণিকা ডান দিকে তৈরি হলো। ডান দিকে তৈরি হওয়া মানে কিন্তু এমিশন বোঝায়। বুঝতে পারলাম? তাহলে ধরো হচ্ছে একটা কণিকা এক্স সেটা তৈরি হলো, এটার জন্য ধরো প্রোটন সংখ্যা এ আর ভর সংখ্যা বি। আচ্ছা, এখন তুমি ইকুয়েশন একটু বের করো। ইকুয়েশন গুলো কি আসবে? 15 + 0 ইকুয়াল টু 6 + 8 + এ। ওকে, আচ্ছা, এখানে এর মানটা কত আসে? এর মানটা আসে হচ্ছে 1। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম এখানে এ কত? 1। এখন
আমি দেখি তো অপশনের মধ্যে কি কি হইতে পারে। আলফার জন্য এর মান আসে 2, তার মানে এটা হইতে পারে না। বিটার জন্য কত আসে বলো তো, -1 আসে, তার মানে এটাও কিন্তু হইতে পারে না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর আসলে নিউট্রন, নিউট্রনের জন্য কত আসে? নিউট্রনের জন্য আসে হচ্ছে 0। আর পজিট্রনের জন্য কি? পজিট্রন কি বলতো, আলফার প্রতিকণা, হ্যাঁ, বিপরীত কণা। তাহলে পজিট্রনের জন্য কিন্তু আমাদের +1। তার মানে বুঝতেই পারলাম এটা কিন্তু পজিট্রন ছাড়া উত্তর হওয়া পসিবল না। তাও হচ্ছে আমরা বাকি ইকুয়েশনটা একটু করে দেখি। দ্বিতীয় ইকুয়েশন কি আসবে? 31 + 1 = 13 + 19 + ওকে, বুঝতে পারলাম কি? আচ্ছা, এখানে বি এর মান কত আসবে? 0। তার মানে এখন আমরা শিওর হইতে পারলাম এটা দিয়ে কি বোঝাবে। এটা দিয়ে কিন্তু ইলেকট্রনের প্রতিকণা বোঝায়, রাইট? আমি যদি এই জিনিসটা তোমাদের একটু শর্ট করে বলে দিই, দেখো, আমাদের এই যে বিটা কণা, বিটা কণা মানে কিন্তু আমাদের সেই উচ্চ বেগের ইলেকট্রন বোঝায়, তাই তো? যে ইলেকট্রন -1 0, এটা তো বিটা কণা। তাহলে এইটার প্রতিকণা কি হবে? এইটার প্রতিকণা হয়, তুমি জাস্ট -1টাকে +1 করে দাও, তাহলে আমাদের কি পাওয়া যাবে? পজিট্রন পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হবে অপশন ডি। চলো আগাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখি, যে নিচের কোয়ান্টাম সংখ্যার জন্য কোন সেটটি হচ্ছে একটি ডি অরবিটালের ইলেকট্রনের জন্য সঠিক? তাহলে আমরা কি পড়ছিলাম ভাইয়া? এল এর মানটা এস এর জন্য কত? এস এর জন্য হচ্ছে 0, তাই তো? পি এর জন্য হচ্ছে 1, আর ডি এর জন্য কত? 2। তার মানে এখানে অবশ্যই এল এর মানটা 2 হইতে হবে। দেখো কোথায় কোথায় নাই, এখানে 3 বাদ, এখানে 3 বাদ, তাহলে হইতে পারে অপশন এ, হইতে পারে অপশন ডি, তাই না? আচ্ছা, এখানে দেখো তো এস এর মান কত দেওয়া? 0। 0 কি হয়? 0 তো হয় না, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, তাই তো? খুব ইজি। চলো আগাই। আচ্ছা, বোর পরমাণু মডেলে একটি ইলেকট্রন স্থির কক্ষপথে আবর্তন করতে 5টি পূর্ণ তরঙ্গ তৈরি করে। এখন সে কোন শক্তি স্তরে আছে? মনে রাখতে হবে, যততম শক্তি স্তর ততগুলো পূর্ণ তরঙ্গ সে তৈরি করে। এটা হচ্ছে আমরা ডি ব্রগলির ইকুয়েশন থেকে বলতে পারি। তোমাদের বইয়ে দেখবে একটা সূত্রের প্রতিপাদন আছে, সেখান থেকে আমরা এই কথাটা বলতে পারি। একটি ইলেকট্রন যততম কক্ষপথে থাকবে ততগুলো পূর্ণ তরঙ্গ সে তৈরি করবে। তাহলে উল্টা ভাবে, পূর্ণ তরঙ্গের সংখ্যাই হচ্ছে কক্ষপথের সংখ্যা, তাহলে উত্তর হবে 5। চলো আগাই। নিচের কোনটি পলির বর্জন নীতি অমান্য করতেছে? পলির বর্জন নীতি কি ছিল? 1 2 4, এইভাবে আমরা মনে রাখতে পারি যে কোনো একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা হুবহু এক হইতে পারে না। তার মানে একটা অরবিটালে কখনই সেম স্পিনের ইলেকট্রন থাকতে পারে না। বুঝতে পারছি? সেম স্পিনের ইলেকট্রন থাকতে পারে না, অলওয়েজ কি হবে? অপোজিট স্পিনের ইলেকট্রন থাকবে। ওকে, মানে একটা যদি +1/2 হয় আর একটা হবে -1/2, এরকম বিষয়টা, রাইট? অর্থাৎ যদি আমি সেম স্পিন পেয়ে যাই, ওইটা কিন্তু পলির বর্জন নীতি মানলো না। দেখো কোথায় এরকম আছে, অপশন বিতে, এই যে দেখো সেম স্পিন চলে আসছে, তাই না? তার মানে এটা কিন্তু ভুল, তাহলে এটা আমাদের অমান্য করলো। চলো আগাই। আচ্ছা, ডি অরবিটালের বিপরীত দুটি লোবকে কয়টি নোডাল প্লেন আলাদা করছে? এখন অরবিটাল যাই হোক না কেন, যদি বলে বিপরীত দুটি লোব, সেই দুইটা লোবকে অলওয়েজ হচ্ছে একটা নোডাল প্লেনই আলাদা করে। এই দেখো, এ একটা লোব, আর এই দেখো এ একটা লোব, এদেরকে কে আলাদা করছে? এইখানে একটা প্লেন আমরা চিন্তা করি, এইটাই হচ্ছে নোডাল প্লেন। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, ডি অরবিটাল তো আমাদের ডাবল ডাম্বেল, তাই না? এদিকে একটা ডাম্বেল থাকে, এদিকে একটা ডাম্বেল থাকে, তাহলে এখানে তো নোডাল প্লেন দুইটা হওয়ার কথা, তাই না? নোডাল প্লেন তো দুইটা হওয়ার কথা। কথা ঠিক তোমার, যে হ্যাঁ, নোডাল প্লেন টোটাল দুইটাই আছে। বাট প্রশ্নের মধ্যে দেখো তো, বিপরীত দুইটা লোবের কথা বলছে না। অর্থাৎ ধরো এই লোবটার কথা বলছে, এটা বিপরীতে এইটা আছে, তো এখানে কিন্তু আমি একটা নোডাল প্লেনই চিন্তা করব। বুঝতে পারছো? তাহলে এখানে উত্তর উত্তর হবে অপশন সি। খুবই ট্রিকি ছিল এটা। আচ্ছা দেখো, lead 2+ আয়নকে বিশ্লেষণী রসায়নে গ্রুপ 1 এবং 2 দুটাতেই স্থান দেওয়া হয়। এখন এটা আমাদের বইয়ের পড়া হাজারিন আখতারের মধ্যে এই কথাগুলো হচ্ছে একটু অস্পষ্ট ভাষায় বলা তো, এবং এটা হচ্ছে একটু তোমাকে বই পড়ে জানতে হবে। দেখো এটার জন্য উত্তর হচ্ছে, দেখো এই যে এটা, লেড ক্লোরাইডকে শীতল পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে হচ্ছে সেটা দ্রবণীয় হয়, এই জন্য সেটা গ্রুপ 1-এ আছে। লেড সালফাইড হচ্ছে গরম এবং ঠান্ডা উভয় পানিতে দ্রবীভূত হয়, এই জন্য সেটা গ্রুপ 2-এ আছে। তার মানে বিসি দুইটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে আমাদের জন্য কমন ছিল না, এটা অবশ্যই আমাদের বই পড়ে পড়তে হবে। সমস্যা নেই। চলো আগাই। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি সপ্তম বোর কক্ষপথ থেকে শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে চলে আসলো। উৎপন্ন রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম সর্বাধিক কতগুলো হবে? তা আমাদের সর্বাধিক রেখা বর্ণালী, হ্যাঁ, সেই সংখ্যাটা আমি কিভাবে বের করতাম? এটা কিন্তু আমাদের গুহ স্যারের বইয়ের মধ্যে ফর্মুলাটা লেখা আছে, হ্যাঁ, হাজারি স্যারের বইয়ে নাই। ফর্মুলাটা হচ্ছে এরকম যে
N2 - N1, আমরা লেকচার আলোচনা করছিলাম এইসব, ইন্টু N2 - N1 + 1 ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে দেখো N2 এর মান কত এখানে, সবচেয়ে বড় যেটা, সপ্তম কক্ষপথ। আর N1 কত, যেটা হচ্ছে বড়টা থেকে ফেরত আসলো, তাই তো? দ্বিতীয়তে ফেরত আসছে, তার মানে 2। যেখান থেকে ফেরত আসলো, যেখানে ফেরত আসলো, বসায় দাও। তাহলে 7 - 2, 7 - 2, আর এখানে কত আসবে? 7 - 2 + 1, তাই তো? ডিভাইডেড বাই 2। তাহলে 5 × 6 = 30, 30কে তুমি 2 দিয়ে ভাগ করো, কত পাবা? 15। উত্তর হচ্ছে অপশন বি। ওকে, ক্লিয়ার? চলো আগাই। কি বলা হচ্ছে দেখি, যে প্যাস্টেন সিরিজের জন্য হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাই তো? দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কথা বলা হচ্ছে। এখন তুমি যদি ল্যামডার মানটা ম্যাক্সিমাম করতে চাও, হুম, ল্যামডার মানটা ম্যাক্সিমাম করতে চাইলে আমাদের কম্পাঙ্কের মানটা কি হবে? মিনিমাম, কারণ ব্যস্তানুপাতিক, রাইট? আচ্ছা, কম্পাঙ্ক কখন মিনিমাম হয়? যখন এন এর মানটা মিনিমাম আসে, রাইট? একটু কি আমাদের ক্লিয়ার? আচ্ছা, একটু যদি ক্লিয়ার হয় তাহলে এখন তোমরা বলতে পারবা যে এন N2 এর মান মিনিমাম কত সম্ভব? N2 এর মান মিনিমাম সম্ভব হচ্ছে N1 + 1। অর্থাৎ যদি ইমিডিয়েট পরের শক্তি স্তর থেকে ইলেকট্রন আসে, তখন আমাদের কম্পাঙ্ক মিনিমাম হবে এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুযায়ী ল্যামডাটা ম্যাক্সিমাম হবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু প্যাস্টেন সিরিজ বলছে, তার মানে N1 এর মানটা কত? 3। তাহলে N2 এর মান কত হবে? 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে আমাকে বলো এখানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে λx, তার জন্য ফর্মুলাটা কি আসবে? আর এইচ, যেহেতু হাইড্রোজেন বলছে সমস্যা নেই, জেড এর মান 1, 1/N1² - 1/N2², তাই তো? আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখো, এখানে তোমার মানগুলো বসায় দাও। 1.097 × 10⁻⁷, এটা আসলে তোমার 1/9 - 1/16। আচ্ছা, এখান থেকে মান বের করে তোমাকে অবশ্যই উল্টায় ফেলতে হবে, তাহলে তুমি ম্যাক্সিমাম মানটা পাবা, তাই তো? এই মানটা আসে কত? 1.875 10⁻⁻6, 1.8756, তাই তো? 10⁻⁻6 এত মিটার আসে, বাট অপশনগুলো তো ন্যানোমিটারে। তাহলে দেখো, কত মিটারে 1 ন্যানোমিটার হয়? 10⁻⁹ মিটারে হয় 1 ন্যানোমিটার, তাই না? তার মানে আমাদের 10⁻⁶কে 10⁻⁻6কে 10⁻⁹ নিতে হবে, তাই না? তাহলে এখানে তুমি কি করবা? এখানে এই কাজটা করার জন্য তোমাকে এই জিনিসটা করতে হবে, দেখো, 10⁻⁻³ দিয়ে গুণ দিতে হবে। ব্যালেন্স করার জন্য আবার আমি 10³ দিয়ে গুণ করে ফেলবো। বুঝতে পারছি কি বিষয়টা? এই বিষয়টা আমি বুঝতে পারলাম। আচ্ছা, জাস্ট আমি এখানে 10⁻⁹ বানাইতে চাই, তাই এই কাজটা করলাম। আচ্ছা, এখন একটু দেখি তো, একটু পার্ট মিলে কি ন্যানোমিটার হয়ে গেছে না? এই দেখো, একটু পার্ট মিলে কিন্তু ন্যানোমিটার হয়ে গেছে। তাহলে এখানে বাকি হিসাবটুকু করে ফেলো। একটু পার্ট তো আমি ন্যানোমিটারে করে ফেললাম। তাহলে এইটা ইন্টু 10⁻³ তাহলে কত আসবে? 1875.62 এত ন্যানোমিটার। ওকে, তাহলে অপশন সি হচ্ছে উত্তর। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। চলো আগাই, দেখো কি বলা হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার কি হবে? দেখো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন আমি পানিতে মিশাবো, হুম, দেখো, যখন আমি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে মিশাই, জলীয় দ্রবণে মিশাই, তখন এখানে কি হয়? পাত্রটা গরম হয়ে যায়। তার মানে এটা সম্মুখমুখী বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, এখানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ শক্তি তৈরি হয়, এরকম বিষয়টা। তাহলে এখানে নিশ্চয়ই লাসাতেলিয়রের নীতি প্রযোজ্য হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে সাম্যাবস্থা কোন দিকে চলে যায়? এটা কিন্তু আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 এর পড়া। সাম্যাবস্থা এখানে বাম দিকে চলে যায়, হ্যাঁ, সাম্যাবস্থা বামে চলে যায়। তো সাম্যাবস্থা বামে চলে গেলে কি হবে? পশ্চাৎমুখী বিক্রিয়াটা বৃদ্ধি পাবে, তাই না? রাইট? পশ্চাৎমুখী বিক্রিয়া বৃদ্ধি পাওয়া মানে কি? এটা একদম তাপহারী প্রক্রিয়া হয়ে যাবে, এবং সেটা সেখানে কি হবে? দ্রাব্যতার মানও কমে যাবে, তাই না? সম্মুখমুখীতে আমাদের দ্রাব্যতার মান বাড়ে।
তাহলে পশ্চাৎমুখীতে কি হবে, দ্রাব্যতার মান কমবে। তাহলে এখানে দ্রাব্যতা কি করবে, হ্রাস পাবে। চলো আগাই। কি বলা হচ্ছে দেখি এখানে, 20 ডিগ্রি এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দ্রাব্যতার মান 82 এবং 55 দেওয়া। ওকে, আমি 45 ডিগ্রিতে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 20 ডিগ্রিতে আনলাম। তাহলে এখানে কত গ্রাম অতিরিক্ত দ্রব্য লাগবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন একটা কমন মেথড আমরা ফলো করে সলভ করে ফেলবো। আমাদের যেখান থেকে অঙ্কটা শুরু হলো সেটার জন্য আমরা একটা হিসাব করব, রাইট? সেখান থেকে আমরা দ্রব্য আর দ্রাবক দুটাই বের করব। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা দ্রব্য দ্রাবক দুটাই বের করব। এই যে দ্রাবকটা এখানে বের হবে, সেই দ্রাবক দিয়ে হচ্ছে আমরা পরের অংশটুকু সলভ করে ফেলবো। আচ্ছা, যাদের হচ্ছে আমার কথাগুলো একটু কনফিউজিং লাগছে তারা একটু অঙ্কটা দেখি। দেখো, তাহলে আমাদের কোত্থেকে আমি বিক্রিয়া করানো শুরু করলাম বা অঙ্ক করা শুরু করবো কোত্থেকে? প্রথম পার্টটা থেকে, 45 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা কত? দেখো, 45-এ তার দ্রাব্যতা হচ্ছে 55, তাই না? এখানে দ্রাব্যতা হচ্ছে 55, একক নাই মানে কি, গ্রাম পার 100 গ্রাম। তাহলে আমাকে বলো, এখানে দ্রাবক যদি হয় 100 গ্রাম, তাহলে দ্রব্য কতটুকু হবে? দ্রব্য হবে 55 গ্রাম। এটাই তো বাই ডেফিনেশন, প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য। যোগ করে দাও, তাহলে দ্রবণ কতটুকু পাবা? 155 গ্রাম। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমি বলতেই পারি যে দেখো, 155 গ্রাম দ্রবণে দ্রব্য আছে, বলা যায় না? কতটুকু দ্রব্য আছে, ঐকিক নিয়ম করতেছি, নিশ্চয়ই 55 গ্রাম আছে, রাইট? আচ্ছা, তাহলে 1 গ্রামের জন্য কত? আর এখানে টোটাল দ্রব্য কতটুকু আছে? টোটাল দ্রবণ 50 গ্রাম। তাহলে 50 গ্রামের জন্য আসলে হিসাবটা কত আসে? 55 × 50/155। ওকে, এত গ্রাম। তাহলে এই হিসাবটা করে ফেলি, কত আসে? এটা করলে আসে হচ্ছে 17.74, রাইট? এই হিসাবটাকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এটা কিন্তু সহজ ছিল। এখন আসো, যদি আমি জানতে চাই এটা কি ধ্রুব বের হইলো নাকি দ্রাবক বের হইলো বলো তো? এটা নিশ্চয়ই ধ্রুব বের হয়েছে, তাই তো? এটা কিন্তু ধ্রুব বের হয়েছে। তাহলে আমাকে বলো তো, এখানে দ্রাবকের পরিমাণটা কত আসবে? টোটাল ছিল 50, তার মধ্যে এটা চলে গেল ধ্রুব, তাহলে দ্রাবক হবে 50 মাইনাস দ্রব্য। সেই পরিমাণটা আসে 32.258, এত গ্রাম। এখন এই যে যে দ্রাবকটা বের হলো, এটা দিয়ে আমরা অঙ্কের বাকি পার্টটুকু করব, তাই না? আচ্ছা, এখন অঙ্কের বাকি পার্টে হচ্ছে কত তাপমাত্রা আছে? 20 ডিগ্রি, তাই তো? অঙ্কের বাকি পার্টে কিন্তু তাপমাত্রা দেওয়া 20 ডিগ্রি। এটা নিয়ে আমরা কাজ করবো। সেখানে দ্রাব্যতা কত? সেখানে দ্রাব্যতা হচ্ছে 82, তাই না? আচ্ছা, তাহলে যদি আমরা এখানে আসি, তাহলে কত পাবো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে, কি বলা যায়, 20 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 82, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 82, তাই না? তাহলে 82 গ্রাম পার 100 গ্রাম, এরকম বিষয়টা। এখন যেহেতু দ্রাবকের হিসাব, তাহলে কিন্তু আমাদের আর কষ্ট করার কোনো প্রয়োজনই নাই। হুম, তাহলে আমরা কোনো কোনো কষ্টই করব না। কি করব? দেখো, এখন আমি ডাইরেক্ট দ্রাবক দিয়ে হিসাব করে ফেলি। 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে, এভাবে আমরা হিসাব করে ফেলবো। হ্যাঁ, দ্রব্য আছে কত গ্রাম বলো? 82 গ্রাম বাই ডেফিনেশন। তাহলে একের জন্য কত, আর এখানে আমাদের যত বেরোচ্ছে 32.258, এইটার জন্য কত? তাহলে 32.258 এত গ্রাম দ্রাবকের জন্য আসলে হিসাবটা কত আসে? ঐকিক নিয়ম করে ফেলি, ডিভাইডেড বাই, সরি, 258 ডিভাইডেড বাই 100, এত গ্রাম। আচ্ছা, এখন তাহলে এখানে মানটা আসে হচ্ছে 26.45 গ্রাম, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে আগের দ্রবণে ছিল হচ্ছে 17.74, এখন সম্পৃক্ত করতে গেলে দ্রবণে থাকতে হবে 26.45, আগে ছিল 17 পয়েন্ট সামথিং, এখন থাকতে হবে 26 পয়েন্ট সামথিং। তাহলে আমাকে কত গ্রাম এক্সট্রা অ্যাড করতে হবে? সেটাই আমাদের ডেল ডাব্লিউ, তাই না? তাহলে আমাকে
অতিরিক্ত অ্যাড করতে হবে, অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে, ডেল ডাব্লিউ। আমাদের বড় মান থেকে আমরা কি করব, ছোট মানটাকে বিয়োগ করে দিব, যেটা বের হয়েছিল 17.74 গ্রাম, তাই তো? আচ্ছা, এই মানটা আসে হচ্ছে 8.711 গ্রাম, 8.711 গ্রাম। ওকে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখি তো এটা অপশন আছে কিনা। দেখো, এটা কিন্তু অপশন বি। বুঝতে পারলাম। ওকে, চলো আগাই। কি বলা হচ্ছে, যে স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রন, স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে? তাহলে স্ক্যান্ডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু খেয়াল করে দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, হয়ে গেল 18টা। 4s2, এই হলো 20টা। তাহলে 21তম কোথায় আছে? 3D এর মধ্যে আছে, তাই না? এ হচ্ছে আমাদের সেই 21তম ইলেকট্রন। বুঝতে পারলাম। তাহলে কোথায় গেল? 3D তে গেল। একদম ইজি। পরেরটা দেখি, এখানে কি বলা আছে, লেড আয়োডাইড দ্রাব্যতা গুণফল বলা আছে, এটা 65% বিয়োজিত হয়। দ্রাব্যতা কত হবে একটু খেয়াল করে দেখি। এই দেখো, লেড আয়োডাইড এটা হচ্ছে বিয়োজিত হচ্ছে, তাই না? কি তৈরি করবে? লেড ক্যাটায়ন এবং দুইটা আয়োডাইড, রাইট? আচ্ছা, এখন আমরা কি করছিলাম? এখন আমরা হচ্ছে দ্রাব্যতা ধরে নিয়েছিলাম এস, তাই না? এটা ধরছিলাম আমরা এস। তো এটার জন্য আসবে এস, আর এটা ডাবল, তাই 2s, তাই না? বাট বলছে কি, এটা কিন্তু 65% বিজিত হয়। তাহলে কি আমি দ্রবণে পুরো এস পাবো? না, আমি কি পাবো? এস এর 65% পাবো। তার মানে 100 মোলে 65 মোল পাবো। একের জন্য কত আর এস এর জন্য কত, সে মানটা আসবে কি? 0.65। বুঝতে পারলাম। তাহলে এখানে আসবে হচ্ছে 0.65, আর এটার জন্য কি আসবে? তুমি 0.65 চিন্তা করো। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। আচ্ছা, এখন আমাকে কি বলছে, দ্রাব্যতা কত হবে, তার মানে এখানে এস এর মানটা আসলে কত হবে সেটাই আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের কে এসপি কিরকম আসবে? আগে সূত্র অ্যাপ্লাই করো, বা আমরা যে সূত্রটা জানি, লেড আর এক্ষেত্রে হচ্ছে আয়োডাইড স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখানে আসে হচ্ছে 0.65, আর এখানে আসে 0.65 ইন্টু 2, তাই তো? সেটা আসে হচ্ছে 1.3। আচ্ছা, এখানে তো এস আছে, এটা হচ্ছে 1.3 এস, তার উপর কিন্তু স্কোয়ার আছে, তাই না? আচ্ছা, সেখান থেকে যদি আমি হিসাবটা করে ফেলি, এটা আসা হচ্ছে 1.0985 এত এস কিউব। তাহলে আমাকে বলো, এখানে তোমার এস এর মানটা কি আসবে? কেএসপি যে মানটা দেওয়া আছে, 1.55, 10⁻⁻8, সেটাকে তুমি আগে এই মানটা দিয়ে ভাগ করে দাও। মানে তুমি তোমার মতো সলভ করবে আর কি, কিউব রুট করে দাও। আচ্ছা, এত মোল পার লিটার, যে কথাটা কিন্তু মোলারের সমানুপাতিক বা সেম জিনিস তুমি বলতে পারো। আচ্ছা, সো এই মানটা আসে কত? 2.416, 2.416 ইন্টু 10⁻³ এত মোলার। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে আমাদের অপশন সি। চলো আগাই। দেখো পরবর্তীতে কি বলা হয়েছে, বোরনের সর্ববাহিরে শক্তি স্তরের ইলেকট্রনের সবচেয়ে স্থিতাবস্থা কোনটা হবে? তো বোরনে ইলেকট্রন বিন্যাস করে দেখো কিরকম আসে। বোরন হচ্ছে 1s2, 2s2, 2p1, তাই তো? তাহলে এস এ হচ্ছে দুইটা ইলেকট্রন, পি তে হচ্ছে একটা ইলেকট্রন, তাই না? এটাই তোমার উত্তর। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, চলো আমরা আগাই। আচ্ছা দেখি, দ্রবণে উপস্থিত দ্রবের আয়নিক গুণফলের মানটা নিচের কোন কন্ডিশনের জন্য সঠিক হবে? খেয়াল করে দেখো। তাহলে আয়নিক গুণফল মানে কি? কেএপি, সেটা যদি কেএসপি সমান হয় তাহলে সম্পৃক্ত বোঝাবে, তাই না? অর্থাৎ কেএপি যদি কেএসপি সমান হয় সেটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ বোঝায়। আর যদি কেএপির মানটা কেএসপি থেকে কম হয় সেটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ বোঝায়, কথা ঠিক। আবার এখানে দেখো, কেএপির মানটা যদি কেএসপি থেকে বেশি হয় সেটা কিন্তু অতিপৃক্ত দ্রবণ বোঝাবে। তার মানে এখানে সবগুলো কথাই ঠিক আছে। চলো আগাই। সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের গতিবেগ বের করতে বলা হচ্ছে। তো আমাদের গতিবেগের ফর্মুলা কি ছিল? Vn ইকুয়াল টু 2πe² ডিভাইডেড বাই এইচ ইন্টু
সেট বাই এন। ঠিক আছে, এখন এখানে একটু খেয়াল করে দেখি ভাইয়া, 2 পাই a স্কোয়ার বাই এইচ, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? এই কনস্ট্যান্টের মান আমরা কত শিখছিলাম? এটা কিন্তু আমাদের কনসেপ্ট বুকের মধ্যে লেখা আছে, অথবা তোমরা চাইলে ক্যালকুলেট করে এসআই ইউনিটে কনভার্ট করে ফেলতে পারো। হ্যাঁ, মুখস্থ করাটাই বেটার। 2.19 × 10⁶ এই মানটা কিন্তু অবশ্যই এসআই ইউনিটে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, জেড এর মান কত সোডিয়ামের জন্য? জেড এর মান হচ্ছে 11, তাই তো? 11টা প্রোটন আছে আর কি। আচ্ছা, আর এন এর মান কত? 11তম ইলেকট্রন। তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো, এটা কি আসে। তাহলে সোডিয়ামের জন্য 1s2, 2s2, 2p6, এই 10টা চলে গেল। 11তম ইলেকট্রন এইখানে আছে, তাহলে এন এর মানটা কত আসবে? 3, তাই তো? তাহলে এখানে আমাদের 3 বসায় দাও, তাহলে আমাদের এখানে এসআই ইউনিটের মানটা চলে আসবে। হুম। আচ্ছা, দেখি এটা কত আসে। এটা আসে হচ্ছে 8.03 × 10⁶ এত মিটার পার সেকেন্ড। দেখো অপশনে কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া। এখন তুমি আমাকে বলো, মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার সেকেন্ডে কেমনে যাব? 100 দিয়ে তুমি গুণ করে দিবা, তাই না? করে দাও। তার মানে 10 স্কোয়ার দিয়ে গুণ, তাহলে 10⁸ এত সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? অপশন বি। চলো আগাই। দেখো, সিলিকনের একটি আকরিকের বিভিন্ন আইসোটোপের পরিমাণ বলা আছে, 28, 29 এবং 30। বলছে কি গড় পারমাণবিক ভর কত। তার মানে এটা কিন্তু আমাদের হুবহু সূত্রের ম্যাথ, একদম সূত্রের মধ্যে আমরা বসাই দিব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে ভরের সূত্র কি ছিল? আমি কি করব এখানে, ভর সংখ্যা এবং শতকরা পরিমাণটাকে গুণ দিব, গুণ করে 100 দিয়ে ভাগ করে দিব, তাহলে উত্তর চলে আসবে। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, 28 এবং 92, তাই না? প্রথমে দেখো 28 এবং 92 গুণ করো, তাহলে এখানে 28 × 92 প্লাস, পরে দেখো 29 × 5 করে দাও, 29 × 5 প্লাস, তারপর দেখো 30 × 3 করে দাও, 30 × 3। এই মানটাকে তুমি হচ্ছে 100 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে তোমার উত্তর চলে আসবে। সহজ না? 28.11, এটাই হচ্ছে তোমার উত্তর। ওকে, চলো আমরা আগাই। দেখো এখানে কি বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের সিকিউরিটির প্রশ্ন। 150 গ্রাম ফুটন্ত পানিতে আমি 96 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম। তাহলে আমাদের দ্রাবক আর দ্রব, এটা কিন্তু দেওয়াই আছে। তার মানে আমাদের যে আমরা যে অঙ্কটা করছিলাম, তাই তো? আমরা যে 13 নম্বর অঙ্কটা করছিলাম, দেখো আমি একটু তোমাকে দেখাই। আমরা এখানে যে অঙ্কটা করছিলাম, এখানে কিন্তু আমরা কষ্ট করে দ্রব আর দ্রাবক এগুলো কিন্তু বের করে নিছিলাম। বাট এই অঙ্কে কিন্তু এগুলো বের করেই দিয়ে আমাকে দেওয়া হয়েছে। তার মানে আমাদের অলরেডি কিন্তু একটা ধাপের অঙ্ক করাই আছে। হুম, কষ্ট কিন্তু কমে গেছে। আচ্ছা, পরে কি বলছে এখানে? দ্রাব্যতার মান বলা আছে, প্রস্তুতকৃত দ্রবণটিকে যদি আমি এই তাপমাত্রায় শীতল করি, তাহলে কত গ্রাম পৃথকীকরণ হয়ে যাবে। তাই তো? তার মানে এখানে কেলাসিত হচ্ছে আর কি। আগের অঙ্কে আমাদের আরো দ্রব্য এক্সট্রা অ্যাড করতে হইতো, তাই তো? তার মানে পরের মানটা, W2 এর মানটা বড় হচ্ছিল, এখানে আমাদের ধ্রুবটা পৃথক হচ্ছে, তাই তো? মানে মানটা কমে যাবে, W1টা বড় হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমার বেসিক লেকচারে আলোচনা করছি। ওকে, কেলাসিত হইলে W1 বড় হয়, আর ধ্রুব অ্যাড করা লাগলে W2 বড় হয়। অঙ্কের মেথড একই, বাট ডেল ডাব্লিউ বের করার সময় ওই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো দেখা যাক, এখানে কিন্তু অলরেডি আমরা দ্রাবকের মানটা জানি, 150 গ্রাম, এটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারি, তাই না? একটু খেয়াল করে দেখি ভাইয়া, 30 ডিগ্রি ক্ষেত্রে কি হচ্ছে, দ্রাব্যতা 56, তাই না? এটা আমি লিখে নিই। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মানটা কত আসে? 56, এত গ্রাম পার 100 গ্রাম বোঝাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে কি বলা যায়, 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 56 গ্রাম। একের জন্য কত, আর এই 150 জন্য কত? তাহলে 56 × 150 /100, রাইট? আচ্ছা, ঐকিক নিয়ম আর কি। সো এই মানটা করলে কত পাওয়া যাচ্ছে? 84 গ্রাম। খেয়াল করে দেখো, আমাদের আগে ছিল কত? 96 গ্রাম।
এখন হচ্ছে 84 গ্রাম। তাহলে আমাদের ডেল ডাব্লিউ এর মানটা কত, সেটাই তো আমাদের পৃথকীকৃত দ্রব্য, তাই তো? পৃথকীকৃত বা অদক্ষিপ্ত দ্রব্য একই জিনিস। ডেল ডাব্লিউ এখানে কত হবে, যে W1 - W2, এত গ্রাম। এটা করলে পাবো কত, 12 গ্রাম। এটাই আমাদের উত্তর। বুঝতে পারছি, এটা কিন্তু ভাই সিকের ওয়েটের প্রশ্ন। উত্তর কিন্তু অপশন সি। চলে এসো ভাই রিটেনের প্রশ্নটাতে। এটা একটু ট্রিকি ছিল। দেখো কি বলা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 ml সম্পৃক্ত জলীয় দ্রবণের আমি 1.2 আপেক্ষিক গুরুত্বের, অর্থাৎ এটাকে যদি আমি গ্রাম পার এম এল এ প্রকাশ করি, আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে তার ঘনত্ব। রাইট। আচ্ছা, তাহলে ঘনত্ব কত, 1.2 গ্রাম পার এম এল। কোন দ্রবের 24 গ্রাম দ্রবীভূত আছে। আচ্ছা আমাকে বলো তো, এই রোটা কি দ্রবণের ঘনত্ব হবে? কোনো সিউরিটি নাই, কারণ এটা তো দ্রবের ঘনত্ব, তাই না? তো দ্রবের ঘনত্ব যে দ্রবণের ঘনত্ব হবে, এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, নাও হইতে পারে। এটা একটু আমার মাথায় রাখবে। কারণ উক্ত তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা কত হবে, এটা কিন্তু গ্রাম পার 100 গ্রাম এককে প্রকাশ করতে হবে। ওকে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে কিন্তু আমাদের ওই যে সমস্যা যেটা বললাম, এটা কিন্তু আমাদের দ্রবণের ঘনত্ব না। দ্রবণের ঘনত্ব হলে অঙ্কটা কিন্তু ইজিয়ার হয়ে যেত। এটা কিন্তু আসলে দ্রবের ঘনত্ব বোঝাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি। একটু খেয়াল করে দেখে ভাই, এই জিনিসটা একটু ট্রিকি। কিরকম? আমাদের এই 150 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণের মধ্যে দ্রবও আছে, দ্রাবকও আছে, তাই না? দ্রবও আছে এবং দ্রাবক আছে, মিলাই তো 150 ml হইলো। তার মানে বলতে পারো যে দ্রবের আয়তন এবং দ্রাবকের আয়তন মানে পানির আয়তন, এটা মিলে হচ্ছে আমাদের 150 গ্রাম। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করে দেখো যে আমরা কিন্তু একটা ফিজিক্সের ফর্মুলা পড়ছিলাম, যে রো ইকুয়াল টু এম বাই ভি, সেখান থেকে ভি ইকুয়াল টু কি বলা যাবে, এম বাই রো, তাই না? এম বাই রো বলা যায় না? হ্যাঁ। তো পানির ক্ষেত্রে কি হবে, পানির ভর ডিভাইডেড বাই পানির ঘনত্ব, সেটা কিন্তু 1, তাই তো? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি, আমাদের দ্রবের ভর কিন্তু প্রশ্নে বলা আছে 24, দ্রবের ঘনত্ব কিন্তু প্রশ্নে বলা আছে, সেটা কত, 1.2। আমাদের বের করতে হবে কি এখানে পানির ভর কত। তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। নিচে তো এক আছে, ওটা না বসানো যে কথা, না বসানো একই কথা। এখান থেকে জাস্ট আমরা পানির ভরটা বের করব। ইজি ক্যালকুলেশন। আমরা যদি করে ফেলি তাহলে কত আসে, 130 গ্রাম। এখন কিন্তু আমাদের জন্য বিষয়টা খুবই ইজি। এখন আমরা ঐকিক নিয়মে আগাবো, ঠিক আছে? এখন তুমি বলে ফেলো যে 130 গ্রাম পানিতে, 130 গ্রাম দ্রাবকে দ্রব আছে, সরাসরি প্রশ্নে বলা আছে 24 গ্রাম, তাই তো? 24 গ্রাম। তাহলে একের জন্য কত আছে আর 100-র জন্য কত আছে, তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল। তাহলে 24 × 100 ডিভাইডেড বাই 130। ওকে। আচ্ছা, 18.462, 18.462 এত গ্রাম। ওকে ভাইয়া, বিষয়টাকে বুঝতে পারছি। তাহলে আমাদের নির্ণেয় দ্রাব্যতা কত আসবে, এস এর মানটা আসবে হচ্ছে 18.462। ওকে, এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি ভাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এই ছিল আমাদের আজকের যে C3 প্রশ্নের সলভটা, সেটা আমরা কিন্তু সলভ করে ফেললাম। নেক্সট আমরা হচ্ছে উইকলি প্রশ্নটা সলভ করে C4 সলভ করে ফেলবো। হ্যাঁ, তো ততদিন তোমরা ভালো থাকো এবং আমার চ্যানেলের সাথেই তোমরা থাকো। ওকে, আসসালামু আলাইকুম।